নির্বাচনে। এবং এই যে জোড়াতালির জয়, এটা হাসিল করতে গিয়েও যে পথে তারা এই জয় হাসিল করেছে, কি হাজার হাজার কোটি কালো টাকা, এবং সুপ্রিম কোর্ট দ্বারা এটা যে কালো টাকা, সুপ্রিম কোর্ট দ্বারা এটা বর্ষিত, সুপ্রিম কোর্ট দ্বারা এটা কালো টাকা, সেই হিসাবে এটা এস্টাবলিশড। তারপর প্রশাসন যন্ত্রকে ব্যবহার করে নির্বাচন কমিশন, তার সাথে সিবিআই, ইনকাম ট্যাক্স, ইডি, এগুলোকে যদি ব্যবহার না করতে পারত, সাথে গদি মিডিয়া সমস্ত টেলিভিশন পত্রিকাগুলোকে কিনে নিয়ে রাত দিন 24 ঘন্টা মানুষের মগজের মধ্যে শুধু মোদি মোদি মোদি, বিজেপি বিজেপি, এটা করার চেষ্টা করার পরও তাদের লক্ষ্যের ধারে কাছেও তারা পৌঁছতে পারেনি। 370, এটা 240-এ থেমে গেছে, 400 পার, 300-এর বহু দূরে থামতে হয়েছে। তার মানে হলো তাহলে এটা প্রমাণিত যে আরএসএস, বিজেপি, মোদি, তাকে হারানো যায়, হারানো সম্ভব। আর এই যে ফলাফল হয়েছে, এটা যদি এই উদ্যোগটা ইন্ডিয়া ব্লক তৈরি হয়েছে, এটা যদি আরো একটু আগে থেকে যদি হতো, তাহলে অবশ্যই হারত। কাজেই দেশের মানুষের কাছে সে আত্মবিশ্বাস এখন তৈরি হয়েছে, অর্থাৎ এটা সম্ভব। আগামী দিনের রাজনীতি এই আত্মবিশ্বাস এটাকে আরো মজবুত করে এগিয়ে নিয়ে যাবে। হ্যাঁ, ত্রিপুরাজ্যে 18-তে এরা ক্ষমতায় আসার পর 6.5 বছর, প্রায় 7 বছর অতিক্রম হয়। মাঝখানে আরেকটা বিধানসভা গেছে, 2টো লোকসভা গেছে, স্থানীয় নির্বাচন, সেগুলো আমরা প্রত্যক্ষ করেছি। এগুলো তো নির্বাচনই না, নামে নির্বাচন, এটা কোনো নির্বাচনই না। এটা তো আজকে 2024 ইংরেজিতে এসে দাঁড়িয়ে আমাদের গত 6.5 বছর সময় বা 7 বছর সময়, সেই সময়েতে রাজ্যে ভারতীয় জনতা পার্টি বা আইপিএফটি শুরু থেকে ছিল, এখন মথাও আগে আড়ালে ছিল, এখন প্রকাশ্যে। হ্যাঁ, একটা সময়তে বিজেপি আইপিএফটি জোট, তারা 44টা আসন নিয়ে এসেছিল ক্ষমতায়, 50 অর্থাৎ অর্ধেকের অল্প বেশি শতাংশ ভোট পেয়ে তারা 18তে সরকার তৈরি করেছে। 2023-এ এসে বিজেপি আইপিএফটি জোট 10% বেশি তাদের ভোট বা সমর্থন তারা খুইয়েছে। এখানে কমরেড মানিক সরকার বলেছেন, এই যে 39% ভোট গত 2023-এর বিধানসভাতে পেয়েছে, সেটাও যদি সরকারের থেকে জোর জবরদস্তি, ভয়ভীতি দেখানো, কালো টাকা ছড়ানো, আর দিল্লি থেকে এসে এখানে নানাভাবে এই রাজ্যের মানুষকে প্রভাবিত করার যদি সুযোগ না পায়, এটা 39 না 19 হতেও কষ্ট হতো। অর্থাৎ মানুষের স্বতঃস্ফূর্ত ভোট না, ইতিবাচক ভোট না, ভালোবাসার ভোট না, এটা সম্পূর্ণ
যে এটা সেরকম একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করার মধ্য দিয়ে মানুষের মগজ ধোলাই এবং ভীতি সঞ্চার করার মধ্য দিয়েই কোন রকমে 39% পেয়েছে, অর্ধেকের অনেক কম। হ্যাঁ, এখন তার সাথে ত্রিপুরা মথা আগে আড়ালে ছিল, গোপন চুক্তি ছিল, এখন যুক্ত হয়েছে, তারা 19% ভোট পেয়েছে। হয়তো তারা বলতে পারেন কেউ কেউ বিজেপি মথা বা অন্য যে কেউ না, এখন তো তাহলে 39% প্লাস 19 মানে 58% ভোট সংখ্যাগরিষ্ঠ। কিন্তু দেশীয় নির্বাচনে যে পরিস্থিতিতে যে স্লোগান তুলে যে কর্মসূচি উপস্থিত করে ত্রিপুরা মথা 19% ভোট হাসিল করেছে, সেই পরিস্থিতি আজকের দিনে দাঁড়িয়ে কি আছে? ত্রিপুরা মথাকেও গোপনে সমঝোতা থাকলেও কিন্তু প্রকাশ্যে গিয়ে বিজেপির দুর্নীতি, বিজেপির সাম্প্রদায়িক, বিজেপির ত্রিপ্রাসাদের শত্রু, বিজেপির দ্বারা ট্রাইবেলদের স্বশাসন হবে না, বিজেপি ত্রিপুরাজ্যের বেকার যুবকদের কিছু করবে না, এই কথাগুলি বলতে হয়েছে ত্রিপুরা মথাকে। সে কথাগুলি না বললে এই 19% ভোট তারও পেত না। অর্থাৎ বিজেপির বিরুদ্ধে আমরা প্রধান রাজনৈতিক শক্তি বামপন্থীরা, সিপিআইএম, আমাদের ভোটে ভাগ বসানোর জন্য যে ইস্যুতে আমরা বরাবর শুধু বিজেপি না, এই দেশের অন্যান্য সমস্ত বুর্জোয়া দলের বিরুদ্ধে আমরা লড়াই করি এবং সেই লড়াইয়ের উপর দাঁড়িয়ে ত্রিপুরাজ্যের মধ্যে এই গণমুক্তি পরিষদ বা বামপন্থী তার ভিত তৈরি হয়েছে। ত্রিপুরা মথা যদি সেদিন 2023-এ সেই স্লোগানগুলো তুলত, এদেরও 19% ভোট আসত না। তাহলে সে অঙ্ক 39 প্লাস 19 58, এই 58 আজকে 58 জায়গা নাই। এই 58% মানুষের অভিজ্ঞতায়, মানুষের কষ্টে এবং আজকে প্রতিদিন প্রতিনিয়ত নিজের চোখের সামনে এই ত্রিপুরার যে মানুষ যা দেখছে, সেই 58 এটা অনেক নিচে নেমে আসবে। মানুষ এই জোটের বিরুদ্ধে ক্ষুব্ধ, শুধু ক্ষুব্ধ না, সংখ্যাগরিষ্ঠ মানুষের কাছে এই বিশ্বাস এখন তৈরি হয়ে গেছে যে বিজেপি ত্রিপুরা মথা যেমন এর আগের 5 বছরে ভীষণ ডকুমেন্ট 298 না 99টা প্রতিশ্রুতি, 3 বছরের মধ্যে এই ত্রিপুরা রাজ্যকে মডেল রাজ্য তৈরি করে ফেলবে। 5 বছরের মাথায় এসে ত্রিপুরা রাজ্যের মানুষ কেউ এটাকে আর বিশ্বাস করেনি, না হবে না। এখন এই বিজেপিকে ক্ষমতায় বসানোর জন্য ত্রিপুরা মথা প্রথম বলেছিল গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, তারপরে বলা শুরু করলো কনস্টিটিউশনাল কি জানি সলিউশন, মাঝখানে আরো তো মুখরোচক কিছু কিছু তো বলেছি। এখন সর্বশেষ ঐতিহাসিক চুক্তি। এই ঐতিহাসিক চুক্তি এটা তো কি যমুনা নদীতে ভেসে গেছে না ওই গঙ্গা, ত্রিপুরা জব দিয়ে আর এটা ল্যান্ড করেনি, করবেও না।
অর্থাৎ বিজেপির যেমন প্রতিশ্রুতি পালিত হবে না, পালন করতে পারবে না, এটা যেমন ত্রিপুরা রাজ্যের ট্রাইবেল নন ট্রাইবেল সকল অংশ মানুষের কাছে এই কথা বিশ্বাস করে না। আজকে ত্রিপুরা রাজ্যের মধ্যে গড়পড়তা ট্রাইবেলদের মধ্যেও হ্যাঁ একটা সময় আমাদের ট্রাইবেলদের শুধু উঠতি যুবক না, যাদের কোনো অভিজ্ঞতা নেই, বাপের হোটেলে বড় হয়েছে, বাপের হোটেলে খেয়েছে, কারণ যাদের ঘরে জন্মগ্রহণ করেছে তাদের কেউ রাবার বাগানের মালিক, কেউ সরকারি কর্মচারী, কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার। তাদের বাবারা কি করে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে, কর্মচারী হয়েছে, রাবার বাগানের মালিক হয়েছে, জুমিয়া থেকে এই জমির অধিকার পেয়েছে, এগুলো তো তারা জানে না যুবকরা। একদিকে তাদের দোষও নেই, আরেকদিকে অবশ্যই আছে, জানা দরকার। আমরাই সেভাবে নতুন প্রজন্মকে শিক্ষিত করতে পারিনি। তো এই নতুন প্রজন্ম বিশেষ করে এরা চলো দিল্লি যাই গেছে, শীতের সময়েতেও যন্তর মন্তরে শীত খেয়ে বসে আছে, গরমের সময়েতেও গরমের মধ্যে বসে আছে। কেননা এটা অন্ধ একটা বদ্ধমূল ধারণা যে তাদের নেতা, তার অসীম ক্ষমতা, তার কথা সবাই শুনে। ত্রিপুরা রাজ্যে যেমন এখানে দীর্ঘ রাজন্য শাসনের কারণে তার প্রতি আনুগত্য, অনেকে ধারণা বোধহয় এই রাজার প্রতি দিল্লি সরকার সবাই আনুগত্য, তারাও মনে করে এটা বোমাকরা। তো আজকে বুঝতে শুরু করেছে এই বোমাকরার দাম কত, কত টাকায় মূলায়। এখন চাইলেও সেরকম ভাবে হই হই রই রই করে, যেরকম ভাবে একেবারে সেজে গুছিয়ে নাচানাচি করে যেরকম ভাবে আসে, এটা করতে পারে না। এরকম কিছু জমায়েত করতে গেলে পরে এখন ওই জান্ডা মুন্ডা লাগে, জান্ডা মুন্ডা করার মধ্য দিয়ে কিছু লোক জমিয়ে এখানে গিয়ে বক্তৃতা করে। মহিলারা এটা আবেগ তুলেছে, ভূমা বদল, মায়ের জাত, মাদের উঠে দাঁড়াতে হবে। এবং এই শুধু ত্রিপুরা রাজ্যের বিভিন্ন কর্মসূচিতে না, এই দিল্লিতে যে কয়েকবার গেছে, এই মহিলারও বিরাট সংখ্যায়। কিন্তু অভিজ্ঞতায় আজকে তারাও বুঝছে গ্রেটার ত্রিপুরা তার কি উচ্চারণ করি না, এখন আর শোনাই যায় না, কোন নেতার বক্তব্যে গ্রেটার ত্রিপুরা নাই, কনস্টিটিউশন সলিউশনও বলে না। এখন সর্বশেষ ওই যে চুক্তি, এবং এই চুক্তি সম্পর্কেও যে ত্রিপুরা যে ট্রাইবেলদের মধ্যে একটা অবিশ্বাস তৈরি হয়েছে, তার একটা জীবন্ত নিদর্শনে বলবো। এই যে আমাদের মিডিয়ার বন্ধুরা, বিশেষ করে কিছু ককবরক চ্যানেল, তারা যেমন তাদেরকে সেভাবে প্রচার করেও, আবার এই চ্যানেলগুলো আমাদের প্রকৃত তথ্য জানারও একটা সুযোগ তৈরি করে দেয়। আমি সর্বশেষ বলছি কারণে গত 13ই অক্টোবর বিজয়া দশমীর দিন, মহারাজা বীর বিক্রমের সময় বোধ হয় দুর্গা পূজার এই দশমীর দিনে এটা হসম্বোধন করায়। তাদের তো স্বাভাবিক সর্দারদেরকে খুশি রাখার জন্য হসম্বোধন করায়। বার্কি হালাম অর্থাৎ এই 12-13 সম্প্রদায় সবাইকে মাথাতে নিয়ে এসে কিছু
একটা ওভার টোভার দিয়ে ঠিকঠাক রাখে। তো এটাকে এখন চালু করা হয়েছে, ঠিক আছে, ভালো, সামাজিকভাবে করতে চান, ব্যক্তিগতভাবে কারো আপত্তি কিছু নেই। কিন্তু এই অসম বুজন এবার হয়েছে এখানে, এই যে মানিক্য কোর্ট, এটার পেছনে মানিক্য কোর্ট, আমিও কোনো একটা চ্যানেলে বক্তৃতা শুনছি, তো অসম ভোজনের দিন তো সামাজিক বা পারিবারিক একটা অকেশন, সর্দাররা আসবে, খাওয়া দাওয়া হবে, সেখানে বক্তৃতা করছে। কারণ আগের মতো সেরকম ভাবে লোক টানার আর ইস্যু এরকম ভাবে নেই। আগের বক্তারা এখন খুব সুন্দরভাবে বলেছেন রাজ্য সরকার কেন কিভাবে এডিসি আর রাজ্য সরকারের মধ্যে দুর্নীতি কে চ্যাম্পিয়ন, এটা যদি কেউ যদি মানে মূল্যায়ন করে, রাজ্য সরকারের মন্ত্রী আর এডিসির সিএম ইএম এর মধ্যে এই চ্যাম্পিয়নশিপ নিয়ে বোধহয় যুগ্ম পুরস্কার দিতে হবে, ফার্স্ট সেকেন্ড করার সুযোগ থাকবে না। তো সেখানে বলছে ত্রিপুরামথা নেতা, সেখানে নিশ্চয়ই সমাজপতি যারা এসেছেন অসম ভোজনে তারা রাজনৈতিক কোনো ইস্যু সেদিন তুলেছেন বলে আমার মনে হয় না, কিন্তু তিনি তুলছেন কারণ তাকে এই ওকেশনকে দিয়েই, অনুষ্ঠানকে দিয়েই তার রাজনীতির টিকে থাকার ক্ষেত্র তৈরি করতে বলছেন। हम चुक्ति किया है, एग्रीमेंट साइन किया है, कुछ लोग इसके बारे में शिकायत कर रहा है, अर्थात এই যে 6 মাসের মধ্যে চুক্তি পূরণ হয়ে যাবে, 6 মাস পার হয়ে গেছে। চুক্তি হয়েছিল মার্চ মাসে, তাহলে মার্চ হলে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, 6 মাস শেষ, অগাস্টে শেষ। কারণ লিখিত চুক্তি, এটা তো মৌখিক চুক্তি না। আর অসম ভোজন কত হয়েছে? 13 অক্টোবর। কোন মাস? সেপ্টেম্বর, অক্টোবর, আরো 2 মাস পরে। নিজের পাপে डेली মানে খাচ্ছে। বলছে कुछ लोग ये शिकायत कर रहा है, संदेह कर रहा है, क्या हुआ एग्रीमेंट का? बोलছে कैसे होगा, हम त्रिपुरा का तो कोई अभी थानसा नहीं है। अरे তুমি এই থানসার নাম করে এডিসি দখল করলে। আজকে ওই ত্রিপুরা যে শুধু বিকাশ দেবর্মা একজন না, সবাই বিকাশ হয়ে গেছে, গিয়ে সবাই বিকাশ। এখন এই যে দেখবেন এডিসি মেম্বারদের গাড়ি, এমএলএরাও এখন সাইনবোর্ড লাগায় এমএলএ, তাহলে এমডিসি কম নেই। আমি তো এমএলএ কনস্টিটিউয়েন্সি তো মাত্র ছোট, আমার তো বড়, কাজে এমএলএ 3 এমএলএ এলাকা, কাজে তার চেয়ে বড় সাইনবোর্ড লাগাতে হবে। এক এডিসি মেম্বারের গাড়ি সাইনবোর্ড দেখবেন বিরাট, আরে বাপ রে বাপ, মানে বিকাশ, সুবিকাশ, আরো বড় বিকাশ সবার। এই যে কুমুদ বলল এডিসির যে রিক্রুটমেন্ট সম্পর্কে দুর্নীতি, সর্বশেষ মথা নেতার বক্তব্য কি? সে বলছে, অন্যদিকে বলছে হাম ত্রিপুরা
क्यों हमारा राज नहीं होगा, एडीसी को क्यों पावर नहीं देगा। আর সর্বশেষ বলছে এই যে রিক্রুটমেন্ট, সেকেন্ড টাইম যখন আবার এটা বন্ধ হয়ে গেল, বলছে एडीसी का रिक्रूटमेंट स्टेट गवर्नमेंट को करना चाहिए। अरे তুমি অন্য জায়গায় বলছো ত্রিপুরা সরকারের হাতে আরো পাওয়ার দাও, এডিসির হাতে আরো পাওয়ার দাও, এই জমিন হামারা है। আর এখন তুমি বলছো যে রিক্রুটমেন্ট সাধারণ কর্মচারী চাকরি এটাও পারবে না, এটাকে বলছে স্টেট গভর্নমেন্ট। কোন স্টেট গভর্নমেন্ট? যে স্টেট গভর্নমেন্ট সাধারণ পিয়নের চাকরিও দিয়ে দেয় টাকার ইয়েতে অন্য রাজ্যের ছেলে মেয়েদেরকে, তাদেরকে বলছে ওই শিয়ালের কাছে বলছে তুমি মুরগি বাগা রাখো। তো পরিষ্কার এদের যে দিশা তারা হারিয়ে ফেলছে। কাজে এখানে বলছে হাম ত্রিপুরা, অর্থাৎ সেদিন হসম ভোজনের মধ্যে ইনডাইরেক্টলি বলে দিয়েছে কেসি হোগা এগ্রিমেন্ট, हम थामसा नहीं है। অর্থাৎ দায়ীকে এই ত্রিপুরা যে শত শত হাজার হাজার কোটি ছেলে মেয়ে যারা কেউ কাপড় চোপড় খুলে ল্যাংটা নাচলো, এই যে 2021 ইংরাজি এডিসি নির্বাচনের আগে এপ্রিলের কোন তারিখ জানি, 12 না 13 তারিখ জানি, এই ইয়েতে আস্তাবল ময়দানে এপ্রিল মাস মানে খুব গরম, থামসা হতে হবে। এই থামসা দেখানোর জন্য অন্তত আমার দেখা, আমি সশরীরে না দেখলেও ছবি দেখেছি, ভিডিও দেখেছি, এই আস্তাবল গ্রাউন্ডে 1974 ইংরেজিতে ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী তখন এসেছিলেন। 1971 বাংলাদেশের এই 74 না 73, ইন্দিরা গান্ধী তখন সাংঘাতিক কথা তখন দেখেছি। এরপরে বামফ্রন্ট সরকার সময় অনেক বড় বড় জনসভা করেছি। আমি মনে করি এ যাবৎ ওই জনসভা, মথার জনসভা, এই এত গরম, তার মধ্যে একেবারে প্যাক, অর্থাৎ তার বক্তব্যকে বিশ্বাস করেছে। আমাদেরকে গ্রেটার ত্রিপুরাল্যান্ড দেবে, আমাদের থানসা দেখাতে হবে। তো আজকে ত্রিপুরার যে ট্রাইবাল যুবকরা, তার রাজনৈতিক লালসা, ত্রিপুরা মথা নেতাদের রাজনৈতিক লালসা, ব্যক্তিগত লালসা, ব্যক্তিগত খাই, এটাকে পূরণ করানোর জন্য সমস্ত বিশ্বাস এটাকে দিয়ে তারা করেছে। আজকে ত্রিপুরা মথা তৈরি হওয়ার 6 বছর মাথায় বলছে हम थामसा नहीं है, किसी किसी होगा। এই জন্যই আমাদের হচ্ছে না। এই বক্তব্যগুলো আমরা না বললেও বা অন্য কেউ না বললেও ত্রিপুরাজ্যের ইয়াং জেনারেশনের কাছে, ত্রিপুরাজ্যের উঠতি এলিট অর্থাৎ শিক্ষিত মধ্যবিত্তদের মধ্যে আমাদের সময়তেই যারা চাকরি বাকরি পেয়ে সবাই মনে করেছে যে না, যা হওয়ার তো বামফ্রন্ট পেয়েছি, এবার গ্রেটার ত্রিপুরাল্যান্ডে গিয়ে এরাও বুঝছে কি হচ্ছে। অর্থাৎ একটা গুরুতর অবিশ্বাস একদিক থেকে বিজেপিকে, আরেক দিক থেকে মথার প্রতিও তৈরি হয়েছে। কিন্তু এই যে অবিশ্বাস, এই যে অনীহা, সেই যে ভক্তি ছিল, এটা শিথিল হলেও এটা আপনা আপনি ঐক্যবদ্ধ হয়ে একটা বিরাট জন আন্দোলন তৈরি হয়ে
তাদেরকে ক্ষমতাচ্যুত করার বা তাদের নীতি পরিবর্তন করতে বাধ্য করার জন্য সেরকম হবে না। তার জন্য একটা প্রক্রিয়া বা একটা অনুঘটক লাগবে, একটা ভূমিকা লাগবে। সেই ভূমিকা নিতে হবে জিএমপি, টিওয়াইএফ, টিইসিউকে, সেই ভূমিকা নিতে হবে গণতান্ত্রিক আন্দোলনকে। তাদের অবস্থা কি? এই সরকারের একটা দপ্তর বা এই দপ্তরের মন্ত্রী বা জবরদখল করে, জবরদস্তি করে, রিগিং করে আরো যে সমস্ত সংস্থা তারা দখল করেছে, পঞ্চায়েত সমিতি, 35টা পঞ্চায়েত সমিতি, 8টা জেলা পরিষদ, তারপরে প্রায় 5000 পঞ্চায়েত, 5000 না 587, আর এডিসি তো নির্বাচন ছাড়াই দখলে, নির্বাচন ছাড়াই চেয়ারম্যান, কাগজ লাগে না। প্রতিযোগিতা এবং তাদের যে মানসিকতা, কি এডিসিতে মথা, কি রাজ্য সরকারে পরিচালিত সংস্থাগুলোতে বিজেপির অবস্থা দেখলে মনে হয় এটা প্রতিদিন বোধহয় কোন একটা ভূত বা কোন একটা বাঘ তাদেরকে তাড়া করছে। সেটা কি, যে না যে কোনো দিন সরকার থাকতে ভেঙে যেতে পারে, যে কোনো দিন সরকার থাকবে না। কাজেই যতদিন আসো, যতক্ষণ আসো, কামাও, লুট করো, উপর তলা থেকে নিচু তলা অব্দি। এখন শুধু আমরা বলছি না, অন্যান্য বিরোধী দল বলছে, কংগ্রেস বলছে, এবং সব কটা মিডিয়া, সব কটা পত্রিকাও বলছে আজকে। যদিও আবার সেই পত্রিকাগুলো বিজ্ঞাপন পাওয়ার জন্য আবার তেলো মারতে লাগে কিছু, একদিকে তেলো মারে, আরেকদিকে এটাও বলে। অর্থাৎ প্রত্যেকের মধ্যে, পঞ্চায়েত থেকে শুরু করে মন্ত্রিসভা অব্দি, একটা অজানা তাদের একটা আতঙ্ক তৈরি হয়ে আছে। কোন দিন যেন থাকবো না তাদের, যতদিন আসুক কামাও। যে সমাজে এটা মন্ত্রিসভা বা মন্ত্রিমণ্ডলী এটা একটা সংস্থা, ঠিক তেমনি পঞ্চায়েত একটা সংস্থা, ক্লাবও একটা সংস্থা, যদিও ক্লাবে এরকম নির্বাচন হয় না। এরকম কোন সংস্থা যদি এরকম দুর্নীতিতে আপাদমস্তক যদি নিমজ্জিত হয়, তখন শত রাম রাজ্য, লক্ষণ রাজ্য, এই যাই বলুক না কেন, হ্যাঁ ক্ষণিকের জন্য হয়তোবা ঐক্যবদ্ধ করতে পারে, এই যে ধর্মীয় বিষাক্ত ইয়ে দিয়ে, কিন্তু আলটিমেটলি তাদেরকে এরকম ভাবে ধরে রাখা কঠিন। আজকে ভারতীয় জনতা পার্টি আইপিএফটির কথা তো উল্লেখ করা লাভ নেই। আইপিএফটি নিজেরাই নিজেদের কথা বলে না। ওই তাদের যে মন্ত্রী শুক্লা ধরেন, হেও গিয়ে বিজেপির এখানে বলে থাকে, সে নিজেও বিজেপি কয় না, তার কথা বলে লাভ নেই। কাজে আজকে বিজেপি হোক বা মথা হোক, যে একটা অন্ধ ভক্তি তৈরি করেছিল, একটা ক্ষেত্র তৈরি করেছিল, একটা বিশ্বাস তৈরি করেছিল, এই বিশ্বাসের জায়গাটা আজকে চুরমার। তাইলে তাদেরকে হটানো, তাদেরকে কোণঠাসা করা গণতান্ত্রিক ভাবে, অন্য পথ ধরার কোনো প্রয়োজনই নাই। এটা কঠিন কোনো কাজ না। তবে কি করতে হবে? জনগণের ইস্যু নিয়ে এখানে কাজ, খাদ্য, কর্মসংস্থান এবং
রাজ্য গণতন্ত্র পুনরুদ্ধার এবং দুর্নীতি বন্ধ করা, এটা জনগণের ইস্যু। প্রত্যেকটা নাগরিক আজকে অতিষ্ঠ। আমরা যদি একটু ধৈর্য ধরে নিষ্ঠার সাথে একটু সাহস বর করে যদি আমরা এগোতে পারি, এই মানুষ যারা আজকে তাদের সম্পর্কে মোহ তাদের ভঙ্গ হয়ে গেছে, এদেরকে বিশ্বাস করছে না, হয়তো এক ডাকে আসবে না, দুই ডাকে আসবে না, 3 ডাকে অবশ্যই আসবে, আসতে বাধ্য। আমি একটা আত্মসমালোচনার ইয়েতে বলছি যে গণমুক্তি পরিষদ, টিওএফ, টিইসিউ, আমাদেরকে একটু আত্মজিজ্ঞাসা করতে হবে, আমরা কি ঠিক সেরকম ভাবে মানুষের কাছে যাচ্ছি? কমরেড মানিক সরকারও বলেছেন এখানে, শুধু নিয়ম মাফিক, গতানুগতিক, মেকানিক্যালি আমরা কিছু একটা প্রোগ্রাম করলে হবে না। ঠিক সেরকম ভাবে যদি আমরা যেতে পারি, যাই, লেগে থাকি, সময় আমাদের দরজায় এসে বাড়ি দিচ্ছে। আপনারা আসেননি, আমরা ঘুমাই আছি। এই জন্য বলছি আমরা বিশেষ কনভেনশন, অর্থাৎ সারা দেশের ক্ষেত্রে একটা বিশেষ একটা রাজনৈতিক সামাজিক একটা সন্ধিক্ষণ তৈরি হয়েছে, রাজ্যের ক্ষেত্রে তো আরো বেশি। কি বিজেপি, কি তীব্রামথা, আজকে তারা কলঙ্কিত, আজকে তারা তাদের প্রতি মানুষের অনাস্থা, এবং এরা দুর্নীতিবাজ, অসত্য কথা বলে, আর জনগণের দাবি নিয়ে তারা উদাসীন। তীব্রামথার বড় নেতা বলছেন, একদম খুব বড় নেতা, দাদা 28-এর আগেই তীব্রামথা শেষ। আমি তুমি তীব্রামথা না, মথা তুমি কই যাইবা? টিকা তো থাকতে হইব, কেমনে দেখি। এবং আমার বক্তব্যটা তার বক্তব্য, সে এডিসি দুর্নীতি সম্পর্কে আমাকে বলছে যে এডিসি কিরকম দুর্নীতি হইতেছে। আমি শুধু আপনাকে একটা উদাহরণ দিই, কিরকম আসলে তো আমি জানিও না। সেই বলছে, আমি যখন এডিসিতে ছিলাম, একটু ইঙ্গিত দিই, সূত্র দিই, মানে এডিসিতে ইএম ছিল। আমি যখন এডিসি ইএম ছিলাম, তখন 2টা স্টুটার ওই রাধা বলার চেষ্টা করেছিল। স্টুটার মানে হলো কৃত্রিম ঘাসের ফুটবল মাঠ। 9 কোটি করে 18 কোটি টাকা স্যাংশন হয়েছে। আমি জানি না কোন জায়গায় জানি, আচ্ছা আচ্ছা, ওইবার আমি জানি না, সেই বলছে আমাকে 9 কোটি 18। এস্টিমেটও দিল্লির কন্ট্রাক্টর যে দাদা বলছিল, স্বাভাবিক তাদের মতো এস্টিমেট, তাদের মতো শর্ত, এই যে টেন্ডারে পাইয়ে দেওয়ার জন্য হলে পরে সেরকম ভাবেই টেন্ডার তৈরি হয়। অর্থাৎ আমি কারোর জন্য একটা মেয়ে দেখতেছি, তাহলে কিরকম মেয়ে হইতে হইব 6 ফুট, তার বিয়ে পাস হইতে হইব, তার চুল লম্বা হইতে হইব। এর মানে হলো তাইলে এই মেয়ে যদি 6 ফুট না হয়, বিয়ে পাস না হয়, তাহলে এখানে মেট্রিক ফেল যত সুন্দর হইতো না। তাহলে টেন্ডারও এরকম, যাতে দিল্লির সে কন্ট্রাক্টরই পায়, এইভাবে টেন্ডার হয়েছে। তবু তো যতই নয়সয় করতে গেলে তো একটা নিয়ম কানুন মান করতে লাগে। তো টেন্ডার তখন প্রসেসই হয় নাই, নিয়ম কানুন আছে, টেন্ডার তখন প্রসেসই হয় নাই। বলছে हमको 3 कोटी रुपया देना है, दे दो। अरे कहाँ से? वो जो 19 कोटी থেকে 18 কোটি থেকে 9 কোটি 18 কোটি
এখান থেকে 3 কোটি টাকা দিয়ে দাও। আরে টেন্ডারই হয় নাই, কাজই শুরু করে নাই, কি করে দাও? জলদি জলদি করো। এই হলো আজকে। কোথায় গ্রেটা পিপড়ালেন, কোথায় পিপড়াসা? আমাকে বলছে, দাদা আপনি একটা কথা কইছেন, এত লাগছে আমার, জমাল লাগছে। কি কথা কইছে? পিপড়াসা হইল এটিএম কার্ড আর থানসা হলো পাসওয়ার্ড। ওই যে এটিএম কার্ড করলে তো আমাদের একটা পাসওয়ার্ড লাগে না, মানে এটিএম কার্ড হইল পিপড়াসা আর পাসওয়ার্ড হইল থানসা। একেবারে এমন কথা কইছেন, এত ভালো লাগছে আমার। এই হলো আজকে, সাথে 28-এর আগে শেষ। যাই হোক, এরা 28-এর আগে শেষ না 30-এর আগে শেষ, এ তো আত্মতুষ্টি হলে আমাদের হবে না। কিন্তু এরা 28-এর আগে শেষ হয়ে গেল বা আরো তাড়াতাড়ি শেষ হয়ে গেল, আমরা যদি জিএমপি তৈরি না হই তাহলে আমাদের লাভ কি? তারা আরেকটা দল করবে। আইপিএফটি থেকে, এই যে টিউজিএস থেকে আইপিএফটি, আইএনপিটি, মথা একই তো তারা। এটিপিএলও থেকে টিএনবি, টিএনবি থেকে এনএলএফটি, এনএলএফটি থেকে টাইগার, একই তো। তাহলে মথা ভাঙলো 28-এ, এতে আমাদের হ্যাঁ নিশ্চয়ই লাভ, কিন্তু ভাঙলেই আমাদের লাভ না। মথা ভাঙলো কি ভাঙলো না, থাকলো কি থাকলো না, এটাতে আমাদের ইয়ে নাই। কিন্তু গণমুক্তি পরিষদকে, টিওয়াইফকে, নারী সমিতিকে, টিইসিওকে এবং সার্বিকভাবে সিপিআইএম বামফ্রন্টকে সগৌরবে মাথা তুলে দাঁড়াতে হবে। আমাদের কাছে হীনমন্যতার কিছু নেই। আমাদের কাছে আমরা দুর্বল ভাবার কিছু নেই। সেই জনশিক্ষা আন্দোলন থেকে গৌরবোজ্জ্বল ইতিহাস আমাদের আছে। আমরা কোনো কালেই সেই দশরথ দেব, সুরেন্দ্র দেব বর্মা, হেমন্ত দেব বর্মার সময় থেকে আজ পর্যন্ত আমরা কোনো কালেই কি সরকারে ছিলাম কি আজকে সরকারে নাই, আমরা মানুষকে ঠকাই নাই। এই ত্রিপুরা রাজ্যের মধ্যে, এ রাজ্যের বিকাশে, ট্রাইবালদের উন্নয়নে যা কিছু আমাদের আত্মত্যাগের ফসল, আমাদের লড়াইয়ের ফসল। এটা এডিসি হোক বা আজকে ট্রাইবালদের মধ্যে আজকে হাজার হাজার ইঞ্জিনিয়ার, ডাক্তার, এমএ পাস, বিএ পাস বেকার হোক, কিন্তু একটা জনসম্পদ তৈরি হয়েছে, তো এটা আমাদেরই ফসল। গৌরবোজ্জ্বল ইতিহাস আছে, অতীত আছে, কিন্তু আজকে যারা ক্ষমতা দখল করে আছে এরা মিথ্যার উপরে দাঁড়িয়ে, তাদের সবটা মিথ্যা। বিজেপি মথা শব্দ আলাদা, কিন্তু দুইটারই অর্থ হলো মিথ্যা, দুইটারই অর্থ হলো প্রতারণা, দুইটার অর্থ হলো বেইমানি। কাজে আমরা যদি সঠিক স্লোগান নিয়ে আমরা মানুষের কাছে পৌঁছতে পারি, এই মানুষগুলোকে জয় করা সম্ভব। এবং নতুন প্রজন্ম যারা ভুল করে দলে দলে গেছিল, এদেরকে আনা সম্ভব। কাজেই এই যে প্রস্তাব আজকে উত্থাপিত হলো, এটা শুধু শুনে গেলেন তা নয়, এটাকে মাঠে কার্যকরী করার জন্য ফিরে যান। যে ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা নতুন সন্ধিক্ষণ, নতুন দায়িত্ব, ইতিহাস আমাদের কাছে এই সুযোগ দিয়েছে, এই সুযোগটি কাজে লাগাতে হবে। এটাকে সফল করার জন্য সবাই সেই ভূমিকা গ্রহণ করবেন এই আশা রেখে আবারও সকলকে অভিনন্দন, নমস্কার।